জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সারা দেশে পণ্য ও গণপরিবহন বন্ধ, চরম দুর্ভোগ। 1-1.5 ঘন্টা হয়েছে এখানে, এখন আমি গাড়ি পাচ্ছি না। পরীক্ষা আছে জাহাঙ্গীরনগরে, আমাকে তো যাইতেই হবে। এখন কিভাবে যাব সেটা তো টেনশন। হুটহাট সিদ্ধান্ত নেওয়া ঠিক নেই, এরকম যে আমাদের ভোগান্তি। আসার পথে কষ্ট হয়েছে খুব, 2-3 জায়গা বাসওয়ালারা আটকায় রাখছে। সামান্য ইস্যুতে বারবার জনভোগান্তির কর্মসূচির সমালোচনা, ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর। পরিবহন সেক্টরটা খণ্ডিত বিখণ্ডিত, অনেক স্বার্থ গোষ্ঠী এটার সাথে জড়িত হয়ে স্বার্থ উদ্ধারের করার জন্য জনগণকে জিম্মি করছে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। 5 মাসে এলপিজির দাম বেড়েছে 50% বেশি, দুশ্চিন্তায় ব্যবহারকারীরা। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 26টা পরীক্ষা, আমার স্বয়ং 5টা পরীক্ষা, আমি কোনটা পরীক্ষা দিব? একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। একই দিনে সরকারি চাকরির 26 পরীক্ষা, ফি দিয়েও অংশ নিতে পারেননি প্রার্থীরা। প্রতিবাদের পরও বদলানো হয়নি পদ্ধতি। ইতিহাস থেকে জাতির পিতার নাম কখনোই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুর গোপন দলিলের বই ইংরেজি ভাষায় প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী। এবং মুন্সিগঞ্জের মাওয়া আড়তে সরবরাহ বাড়ায়, কমছে ইলিশের দাম, বেচাকেনাও জমজমাট। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েনি রাজধানীর বাজারে, চড়া সবজির দাম। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে হঠাৎই গণপরিবহন বন্ধ করে দেয় বিপাকে সাধারণ মানুষ। ছুটির দিন হলেও নানা কাজে বাইরে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তি এবং একই দিনে 26টি সরকারি চাকরি পরীক্ষা থাকার সুযোগে ছোট যানবাহন ভাড়া বাড়িয়েছে কয়েকগুণ। এদিকে সামান্য ইস্যুতে বারবার জনভোগান্তির কর্মসূচি দেয়ায় সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ধামরাইয়ের চাকরি প্রার্থী শরীফুল ইসলাম সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে কৃষি অধিদপ্তরের চাকুরির পরীক্ষা থাকায় বের হয়েছেন আগে ভাগেই। নানা ভোগান্তি সয়ে গাবতলী পর্যন্ত আসলেও গণপরিবহনের অভাবে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা থেকে আসছি আজকে পরীক্ষা দিতে, ভোরে রওনা দিছি। আমার পরীক্ষা ছিল 10:30টায় আগারগাঁওতে, কিন্তু আমি গাবতলী এসে থেমে গেছি, কোনো গাড়ি পাইতেছি না। বাস শ্রমিকের আন্দোলন দিতেছে, কে দাঁড়িয়ে নেবে? জীবন তো আমার শেষ, আমার পরীক্ষা কি কাণ্ড কেউ দিয়ে দিবে? শরীফুলের মতো নানা কাজে যারা বাইরে বের হয়েছেন, গণপরিবহন না পেয়ে পথে পথে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, ঢাকার বাইরে থেকে ঢোকেনি কোনো পরিবহন। টার্মিনালে গিয়েও বিপাকে পড়েন অনেকে। এখন তো করোনা অনেকটাই স্বাভাবিক, তো একটু বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি। আমার শাশুড়িও অসুস্থ, এখন এসে দেখতেছি এই অবস্থা। এদিকে রাজধানীর ভেতরেও মোড়ে মোড়ে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল দখলে নেয় রাজপথ। বাস না থাকার সুযোগে ভাড়া হাঁকা হচ্ছে কয়েক গুণ। দ্বিগুণ কি 4 গুণ 5 গুণ ভাড়া দিয়ে রিকশা, সিএনজি এগুলোতে করে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। মানে আমি তো নর্মালি যাই হচ্ছে 100-150 টাকা ভাড়া দিয়ে পাটুরিয়া। টাঙ্গাইলে যাবো, কিন্তু আমি গাড়ি পাচ্ছি না, এই জন্য দাঁড়িয়ে আছি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন খাতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার ফলেই মালিক শ্রমিকরা ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নিতে পারেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আলোচনার পরামর্শ তাদের। আমাদের এখানে পরিবহন সেক্টরের নেতাদের যে পাওয়ার, এই বিশৃঙ্খলার মাঝখানে তারা কিন্তু এক্সারসাইজ করে বারবার জানান দেয়, আর সরকারকে সেই জানান দেওয়ার সুযোগটা না দিয়ে যদি কনসালটেশনটা করে নেয়, তাহলে জনসমর্থনটা কিন্তু সরকারের পক্ষেই থাকে। আর ভোগান্তি দূর করতে যত দ্রুত সম্ভব গণপরিবহন স্বাভাবিক করার দাবি সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পরিবহন ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন ফেরদৌস লিপি এবং রাজশাহীর শিরোল বাস টার্মিনালে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম,
মিম, দূরপাল্লার যে গণপরিবহন, সব ধরনের দূরপাল্লার গণপরিবহন যে বন্ধ রয়েছে তার প্রভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে স্টেশনগুলোতে। রাজধানীর যেই বিভিন্ন রেলওয়ে স্টেশন রয়েছে, বিমানবন্দর রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন সহ যে রেল স্টেশনগুলো রয়েছে, দুটি রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আমরা রয়েছি এবং টিকিট কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি টিকিট কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে অধিকাংশ যাত্রীকেই খালি হাতে ফিরতে হচ্ছে বলে যাত্রীরা আমাদেরকে অভিযোগ করছেন, অর্থাৎ এখানে তারা এসে তাৎক্ষণিকভাবে টিকিট সংগ্রহ করতে পারছে না, কিংবা কোনো ট্রেনই আসলে সিট ফাঁকা নেই বলে তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে। এখন মানুষ আসলে বেশ ভোগান্তিতে পড়েছেন, যারা গত রাত্রে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক যেই সমন্বয় পরিষদ রয়েছে তাদের প্রথমে তারা অবরোধ তারা ডাক দেয়। এরপর পরে বাংলাদেশের যে সমস্ত বাস সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর যেই মালিক সমিতি রয়েছে কিংবা শ্রমিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে তারপরে অবরোধের ডাক আসে কিংবা হরতালের ডাক আসে, অর্থাৎ বন্ধের ডাক আসে। এই বন্ধের ডাকের পরবর্তী কিন্তু মানুষের কাছে সঠিক তথ্য হুট করে এই ঘোষণা দেওয়ার পরে মানুষের কাছে তথ্য না পৌঁছানোর কারণে অনেক মানুষ কিন্তু বাস টার্মিনালে এসে খালি হাতে ফিরতে হয়েছে, অনেক মানুষ কিন্তু বাস টার্মিনালে এসে তারা ফিরে গেছেন। এবং আমরা দেখেছি যে মানুষের যে ভোগান্তি, বিশেষ করে যারাও বা যেতে পারছেন বিভিন্ন উপায়ে, বিভিন্ন যে চুক্তিভিত্তিক গাড়িগুলো রয়েছে সেই চুক্তিভিত্তিক গাড়িতেও কিন্তু অনেক পরিমাণ 5 থেকে 10 গুণ পরিমাণ কিন্তু ভাড়া হাঁকা হচ্ছে। ঠিক একইভাবে তারা যখন এসে ট্রেনের আশ্রয় নেওয়া হচ্ছে, অর্থাৎ ট্রেনে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন রেল স্টেশনগুলোতে, সেই রেল স্টেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের প্রচণ্ড ভিড় কিংবা তারা আসলে যেতে পারছে না। এখানে প্রত্যেকের যেই টিকিট চেক করে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে, কিন্তু যাদের আসলে টিকিট নেই, যারা টিকিট সংগ্রহ করতে পারেননি তাদেরকে আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এভাবে কিন্তু রেল স্টেশনগুলোতেও মানুষ কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। আমি যদি একটু বলে রাখি মিম, তাহলে বলা যায় যে আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 2:45 সিল্ক সিটি রয়েছে, রাজশাহীগামী সিল্ক সিটি রয়েছে, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস রয়েছে 3:20 জামালপুর কমিউটার ট্রেন রয়েছে, দেওয়ানগঞ্জগামী 3:40 সুবর্ণ এক্সপ্রেস রয়েছে, চট্টগ্রামগামী 4:30। এভাবে কিন্তু বিরতি দিয়ে ট্রেন রয়েছে, বেশ কয়েকটি ট্রেন আমরা লক্ষ্য করছি দক্ষিণবঙ্গে গামী, নোয়াখালীগামী, চট্টগ্রামগামী কিংবা উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেন রয়েছে, কিন্তু সিট না থাকার কারণে, ফাঁকা না থাকার কারণে অনেকে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যেতে হচ্ছে। এজন্য একদিকে বাস যেমন পাচ্ছে না, ওদিকে ট্রেনেও মানুষ যেতে পারছে না, সেজন্য ভোগান্তিটা হয়েছে রাজধানীতে চরমে উঠেছে ভোগান্তি সাধারণ মানুষের। তো এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে সহকর্মী সাইফুর রহমান রকির কাছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। রকি, আমি আপনাকে ধন্যবাদ। মূলত ডিজেলের দাম লিটারে 15 টাকা বেড়ে যাওয়ায় বিভিন্ন যে পরিবহন মালিক শ্রমিক যারা আছেন তারা মূলত রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এটি অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব রুটেরই। আমরা সকাল থেকে বিভিন্ন যাত্রীদের আসতে দেখেছি টার্মিনালে, তবে এখন পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের বাস ছেড়ে যায়নি। তারা যে টিকিটগুলো পূর্বে কিনেছিলেন সেই টিকিটগুলো কিন্তু ফেরত দেওয়া হয়েছে কাউন্টার থেকে। আমরা কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এই ভাড়া বৃদ্ধি বা ভাড়া সমন্বয় যদি এখন না করা হয় সে পর্যন্ত কিন্তু তারা বাস চলাচলের কোনো বিষয়ে তারা সিদ্ধান্ত জানাতে পারবেন না। তবে তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা সকাল থেকে দেখেছি অনেকেই এসেছেন এই টার্মিনালে, এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন কখন বাস ছাড়বে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা না পেয়ে কিন্তু তারা ভিন্নভাবে তাদের গন্তব্যে রওনা হয়েছেন। অনেকে ভেঙে যেতে কিন্তু অতিরিক্ত খরচ হচ্ছে, কেউ আবার ট্রেনের দিকে ছুটেছেন, সেখানেও কিন্তু এই বাস বন্ধ থাকার কারণে একটি বাড়তি চাপ পড়েছে, সে কারণেও সেখানে ভোগান্তি হচ্ছে, সেখানেও টিকিট পেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। সব মিলিয়ে আসলে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু চরম মাত্রায় এসে পৌঁছেছে। তারা যেটি বলছেন যে হুট করেই আসলে এই পরিবহন মালিক শ্রমিকরা তারা এভাবে বাস বন্ধ করে দেওয়ার কারণে তারা চরম বিপাকে পড়েছেন। অনেকেই কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন, অনেকেই হাসপাতালে যাওয়ার জন্য এসেছেন, বিভিন্ন কাজে যারা নগরীতে এসেছিলেন তাদের অনেকেই কিন্তু এখন যেতে পারছেন না, এরকম একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। তো পরিবহন মালিক শ্রমিক সংশ্লিষ্ট যারা আছেন তারা সেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে তারা এই ভাড়া, যেহেতু ডিজেলের
দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়েছে, সেখানে কিন্তু বাসের যে ভাড়া সেটি কিন্তু এখন অনেকটাই বেড়ে যাওয়ার একটি শঙ্কা রয়েছে। আর এই ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত আসলে বাস ছাড়া সম্ভব নয় বলে জানাচ্ছেন পরিবহন মালিক শ্রমিক সংশ্লিষ্টরা। তো এখন পর্যন্ত তারা এই বিষয়টির জন্য কিন্তু সরকারের আশু পদক্ষেপ আশা করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী ফেরদৌস লিপির কাছে, তিনি আছেন চট্টগ্রামে। রকি, ধর্মঘটের কারণে চট্টগ্রামে কিন্তু দূরপাল্লা এবং যাত্রী পরিবহন থেকে শুরু করে কাভার্ড ভ্যান সব কিছু অচল অবস্থা, বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা বন্দর এলাকায় আছি। এখানকার পরিস্থিতি একটু আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে কিন্তু সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর কিন্তু সাপ্তাহিক ছুটির দিনেও 24 ঘন্টায় প্রায় সচল থাকে, অর্থাৎ এখানে যে পণ্য উঠানামা এবং পরিবহন সেটা কিন্তু স্বাভাবিক সময়ে চলে। কিন্তু আজকে ধর্মঘটের কারণে আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখছি এবং চট্টগ্রাম বন্দরের যে গেটগুলো আছে সেই গেটগুলোতে কিন্তু অন্যান্য সময় পণ্য পরিবহনের যে ট্রাকগুলো সেগুলো দীর্ঘ সারি থাকে, কিন্তু সকাল থেকে আজকে বন্দর গেট দিয়ে কোনো ট্রাক কাভার্ড ভ্যান প্রবেশ করেনি, তেমনি বেরো হয়নি। এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা এবং এখানকার যা শ্রমিক আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রতি ঘন্টায় প্রায় 200 থেকে 250 ট্রাক কাভার্ড ভ্যান পণ্য নিয়ে বের হয়, কিন্তু আজকে সে উল্টো অবস্থা। এবং এই যে পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে এই কারণে কিন্তু ব্যবসায়ীরা প্রায় 10 থেকে 15 কোটি টাকার একটা প্রতিদিনই যে ক্ষতির আশঙ্কা করছেন। তবে এখানকার যে পরিবহন শ্রমিক মালিক তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তেলের যে মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের, এই ক্ষেত্রে তাদের পণ্য পরিবহনে কিন্তু প্রতি ট্রাক কিংবা কাভার্ড ভ্যান প্রতি কিন্তু তাদের প্রায় 2,500 থেকে 3,000 টাকার বেশি বাড়তি টাকা দিতে হবে। এবং এই যে বাড়তি টাকা, সেই টাকা দিয়ে কিন্তু তাদের পক্ষে পরিবহন করা সম্ভব নয়। এই কারণে তারা মনে করছে যে আর্থিক ক্ষতি সামাল দিতে গিয়ে তারা এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সেটা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত এই বাড়তি মূল্য প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে এখনো পর্যন্ত ধর্মঘটের সর্বশেষ খবর। পণ্য ও গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। তার আগে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, এবং তারও আগে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। এদিকে আগামী রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আগামী রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রীয় টাকা লুটপাট করতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বলেন, জনগণের প্রতি সরকারের দায় নেই বলেই ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে। জনগণের পকেট থেকে এই টাকা ট্যাক্স আদায় করে রাষ্ট্রীয় তহবিল লুটপাটের একটা সুবন্দোবস্ত করেছে। ডিজেলের দাম তারা বাড়িয়েছে। এই ডিজেলের কারণে শুধু সাধারণ মানুষ আগামী দিনে আপনাদের বাস ভাড়া, ট্রাক ভাড়া, রিক্সা ভাড়া সব করে বাড়বে, এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের কৃষকরা। এ যেন মরার ওপর খানার ঘা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে এমনিতেই নাভিশ্বাস, তার উপর আবার মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে বাড়ল জ্বালানি তেল আর এলপিজির দাম। জীবনযাত্রার হিসেব নিকেশের ছক কষতেই এখন দিশেহারা সাধারণ মানুষ। গত 5 মাসে 56% দাম বাড়া এলপিজির তেজি ভাব কোথায় গিয়ে থামে সেটি এখন ভাবাচ্ছে ব্যবহারকারীদের। রাজধানীর মিরপুরের 22 বাসিন্দা মৌসুম ইসলাম। বাসায় সংযোগ থাকলেও প্রায় সময় মিলে না গ্যাস, তাই বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে এলপিজি। কিন্তু প্রতি মাসেই লাফিয়ে বাড়ছে জ্বালানি এ পণ্যটির দাম, আর তাতেই কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
1350 টাকা মানে সমর্থর বাইরে। যদি এটা সরকার আরও কমায় আনতো 850 টাকা হতো, সেক্ষেত্রেও আমরা কোনো রকম কষ্ট করে হলেও চলে যেতে পারতাম। এটা না কমে আর এটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে দিনকে দিন। জানি না এটা কত যায় ঠিকবে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গত 5 মাসে দেশে এলপিজির দাম বেড়েছে প্রায় 56%। সেক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা আবাসিকে এলপিজি ব্যবহারকারী সবাই আছেন দুশ্চিন্তায়। কিভাবে জীবনযাত্রার ব্যয় মিটবে সেই ভাবনাই যেন দিশেহারা। 1 মাস পর পরে দাম বাড়তেছে। এইভাবে গ্যাসের দাম বাড়লে আমরা আসলে চলা খুবই কষ্ট হয়ে যায় আমাদের পক্ষে। নিম্ন শ্রেণীর লোক যারা ঢাকাতে আছে এভাবে কোনো মুহূর্তে ঢাকাতে থাকা কোনো মুহূর্তে উপায় নাই। আমাদের জন্য একটা বিশাল বার্ডেন হয়ে যায় বর্তমানে ভাই। মনে করেন যে আপনার গ্যাস বিল বাড়ছে, আমাদের বেতন তো বাড়ে নাই। আমাদের হিসাবের বাইরে চলে যান, আমাদের খাওয়াই সব কষ্ট হয়ে যাবে। পিঠ দেওয়ালে ঠিক গেছে, এখন আমরা মনে করেন যে পারতাছি না। এদিকে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের কারণে পেট্রোল পাম্পে ডিজেল নিতে দেখা যায়নি কোনো গণপরিবহনকে। তবে কাভার্ড ব্যান্ড কিংবা ডিজেলের অন্য গ্রাহকরা বললেন দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। এটা তো আমাকে মহাজনের ভোগান্তি, আমাকে ভোগান্তি। এখন দেখা গেছে মহাজনেরা অপরাধ দিয়ে বয়ে থাকবো, আমাকে টিভি বাড়াইবো না, আমাকে লুস্কান, আমাকে ভয় বলেন চলবো না। আমি বাসায় বলতে পারুম না যে কি অবস্থা আমাদের। আমরা তো গাড়ি চালাই 100-150 টাকা 200 টাকা পাইতে আমাদের কষ্ট হয়ে যায়। 400 টাকা 500 টাকা টিপ মারি, এতে যদি আমরা 1 লিটার তেলে যদি 15 টাকা বাড়তি দিয়া ভরি, আমরা গরিবের কি খাবো? বুধবার মধ্যরাতে ডিজেল ও কেরোসিনের দাম 65 টাকা থেকে 1 লাফে 23% বাড়িয়ে 80 টাকা করা হয়। আর বৃহস্পতিবার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একই দিনে সরকারি চাকরির 26টি পরীক্ষা, ফি দিয়ে একাধিক আবেদন করেও ফের অংশ না নেওয়ার বঞ্চনা। প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। আলাদা সংস্থার মাধ্যমে চাকরির সমন্বিত পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। সরকারি চাকরি প্রত্যাশী নাবিল আহমেদ শুক্রবার একই দিনে তার 8টি পরীক্ষা, তবে অংশ নিতে পেরেছেন মাত্র 2টিতে। পরীক্ষা যখন হয় দেখা যায় 10টা, কোনো সময় 12টা, একই সপ্তাহে একই টাইমে পড়ে, তখন আমরা 1টা বা 2টাতে অ্যাটেন্ড করতে পারি। এতগুলো টাকা খরচ করি, সরকার যদি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা বিভিন্ন সময় দিত আমাদের জন্য ভালো হতো। শুধু নাবিলই নন, শুক্রবার 26টি চাকরির পরীক্ষা থাকায় বঞ্চিত অনেকে। গচ্চায় বেকার প্রার্থীদের আবেদন ফিও। আমাদের কি টাকার কোনো মূল্য নেই তাদের কাছে? আমাদের কাছে 5টা পরীক্ষা মধ্যে কোনটা পরীক্ষা দিব আজকে আমরা? একদিকে মেন্টালি মানে প্রেশারও পড়ছে, ভোগান্তিও হচ্ছে। করোনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হলেও এমন কাণ্ডে হতাশ চাকরি প্রার্থীরা। কয়েক সপ্তাহ ধরেই চলছে একই চিত্র। আমরা যারা বেকার প্রার্থী আছি ওরা বুঝতেছি যে আসলে এটা ভোগান্তিটা কতটুকু। একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। সমন্বিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। যতগুলো সরকারি সংস্থা যাদের পরীক্ষাগুলো এখন নিতে হচ্ছে, তারা যদি একটু সমন্বয় করে বিভিন্নভাবে পরীক্ষাগুলো বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। আর পিএসসির কর্মকর্তারা বলছেন মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এসব পরীক্ষা নিলে কমবে চাকরি প্রার্থীদের দুর্ভোগ। কোন ডিপার্টমেন্টের কোন মন্ত্রণালয়ের কোন পদের কি পরীক্ষা, এগুলো পিএসসি বলতে পারবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে, ওই মন্ত্রণালয়গুলো তো ক্যাবিনেট, ওই ক্যাবিনেট বলতে পারে বা ক্যাবিনেট হয়তো কোনো উদ্যোগ নিতে পারে। অন্য প্রতিষ্ঠানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে শুক্র ও শনিবার পিএসসি পরীক্ষা নিচ্ছে না বলেও জানিয়েছে কমিশন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের উপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুঁতে স্বাধীন হয়নি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল সেসব নিয়ে বই বাংলা ভাষায় প্রকাশের পর এবার বিদেশেও প্রকাশিত হলো ইংরেজি ভাষায়। সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যার 7 খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সাইমা ওয়াজেদ পুতুল।
লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেনস্ট এনি লিডার, একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে, নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি রেহানা বেবি মওদুদ আমরা বসে আলোচনা করে আমরা ঠিক করলাম, এবং আমি আলোচনা করলাম আমাদের ডক্টর ইনায়েতুর রহিম সাহেব, তিনি আপনার ডায়েরি নিয়ে কাজ করতেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার আমরা করেছিলাম, উনি রিসার্চ শুরু করেছিলেন। অবশ্য খালেদা যে ক্ষমতা এসে ওনা ওখান থেকে বের করে দেয়, উনি আমেরিকায় চলে যান। আমি মাঝে মাঝে আমেরিকায় চলে যেতাম এবং ওনার সঙ্গে বসে কাজ করতাম। এই ডকুমেন্টগুলি কপি করে একটা সেট আমি আমেরিকা ওনার কাছে দিয়ে আসি, এবং ডক্টর গহর রিজভির সাথেও আমি আলাপ করি যে আমি এরকম একটা বিরাট খনি পেয়ে গেছি আসলে, যে ইনফরমেশন, আমি এটাকে পাবলিশ করতে চাই। গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। একজন মেজর কোন ড্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো, এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। পরে অনুষ্ঠান স্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকার প্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। দেবাশিস রায়, সময় সংবাদ। একটি স্বর্ণের নাকফুল, 4টি রূপার নূপুর ও একটি হার, সব মিলে বাজার মূল্য মাত্র 6,000 টাকা। অথচ সামান্য এই গহনার জন্য চিরতরে নিভে গেছে তাজা প্রাণ। রাজধানীর বংশালের ক্লুলেস পান্না বেগম হত্যার রহস্য উন্মোচনের পর গোয়েন্দা পুলিশ বলছে ঘাতক তারই ছেলের বউয়ের বন্ধু। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর বংশালের সুরিটোলা এলাকার ভাড়া বাসা থেকে গেল 24 অক্টোবর রাতে উদ্ধার করা হয় পান্না বেগমের নিথর দেহ। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বংশাল থানায় হত্যা মামলা করে পরিবার। তদন্তে গিয়ে বেগ পেতে হয় থানা পুলিশকে। পরে ছায়া তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গৃহশিক্ষকের মাধ্যমে ক্লু পেয়ে ঘটনা মোড় নেয় অন্যদিকে। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় খুনিকে। জানা যায় 22 বছর বয়সী আরিফ গাজী একাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। কি উদ্দেশ্যে মার্ডার করা হয়েছে, কে মার্ডার করেছে, এগুলো আসলে একদম আননোন ছিল। তা আমরা পরবর্তী তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে এক পর্যায়ে দেখি আরিফ গাজী নামে একটা ছেলে, বয়স প্রায় 20-22 বছর। এই আরিফ গাজী সে এই পান্নাকে খুন করে। গ্রেফতার আরিফকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় ঘটনার রাতে বাসায় একাই ছিলেন পান্না। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ওয়ারড্রবে থাকা চাকু দিয়ে পান্না বেগমের পিঠে আঘাত করে আরিফ। ভিকটিম চিৎকার করলে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে সে। পরে তার নাকফুল, 4টি রূপার নূপুর ও একটি হার নিয়ে পালিয়ে যায় সে। ভিকটিমের ছেলের ওয়াইফের সাথে তার পরিচয় ছিল আগে। সে কত টাকা গেইন করবে সে কিন্তু আগে থেকে জানতো না। টাকা লাভের উদ্দেশ্যেই হত্যাটা করেছে, কিন্তু সে এইটা বিক্রি করেছে খুব অল্প দামে, মাত্র 6,000 টাকার মতো সে পেয়েছিল। গোয়েন্দারা জানিয়েছে আরিফের আগে থেকেই চুরির স্বভাব ছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে ভরা ডুবি শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। সাজিদ, মিম, বাংলাদেশ ক্রিকেট দলের একটা বড় অংশ আজ অলরেডি দেশের পথে ফিরে গেছে। বাকি দুজন কিন্তু যাবেন রাতের ফ্লাইটে, এবং যেটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে যে 4 ক্রিকেটার তারা বর্তমানে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই, তারা হয়তো বা কিছুদিন পর যাবেন। তবে আজকে কিন্তু বিসিবি চিকিৎসক যখন তারা বাংলাদেশ দল দেশে ফিরে যায় তার আগে কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছিলেন, এবং তখন যেটা জানিয়েছেন যে একটা শঙ্কার কথা যে সাকিব আল হাসান হয়তো খেলতে পারবেন না পাকিস্তানের বিপক্ষে T20 সিরিজে। একই সঙ্গে
নুরুল হাসান সোহানকে নিয়ে শঙ্কা থাকলেও সেটা হয়তো বা তিনি হয়তো সময় মতো ফিট হয়ে যাবেন। তবে মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলতে তিনি একটা লম্বা সময়ের জন্য কিন্তু দলের বাইরে ছিটকে যাচ্ছেন। আমরা জানি বাংলাদেশ দল যারা আজকে চলে যাচ্ছেন এরপর কিন্তু 5-7 দিনের একটা বিশ্রামের সুযোগ পাবেন। পাকিস্তান বাংলাদেশ সফরে যাবে ঠিক ওয়ার্ল্ড কাপ শেষ করার পরপরই 19 নভেম্বর থেকে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচ। এর আগে 12 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। অনেকদিন বায়বা বলেছিল বাংলাদেশের ক্রিকেটাররা, এটা নিয়ে গতকাল মাহমুদুল্লাহ রিয়াদও বলেছেন যে একটা অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন ক্রিকেটাররা টানা বায়বা বলের মধ্যে থাকতে। ইভেন এই জন্য কিন্তু কোচিং স্টাফ যারা তাদেরকেও কিন্তু ছুটি দেওয়া হয়েছে, তারাও কিন্তু যার যার দেশে ফিরে গেছেন। ভিডিও অ্যানালিস্ট বাংলাদেশ দলের যিনি আছেন শ্রীনিবাস, তিনি কিন্তু বলছিলেন যে 2021 সালে এত খেলার মধ্যে তিনি সম্পৃক্ত ছিলেন, বাংলাদেশ দলের খেলা ছাড়াও আইপিএলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি মাত্র 15 দিন তিনি বাড়িতে কাটাতে পেরেছেন। এসব কারণে কিন্তু আসলে অল্প সময় হলেও ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশের টিমের কোচিং স্টাফদেরকেও। যেটা মাহমুদুল্লাহ বলেছেন যে আগামী কয়েকদিন তারা বিশ্রাম করে এই বিশ্বকাপে যে ভুলগুলো হলো সেগুলো কিন্তু তারা ফাইন্ড আউট করতে চান, কিভাবে এগুলো থেকে রিকভার করা যায়। একই সঙ্গে আরও কিন্তু কিছু সিদ্ধান্ত হয়তো বা ক্রিকেট বোর্ড নিতেও পারে, যেটা আমরা গুঞ্জন শুনেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো বা টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হতে পারে, যদিও তিনি কিন্তু এই দায়িত্বে এখনও বহাল থাকতে চান। বাকি সিদ্ধান্তটা কিন্তু ক্রিকেট বোর্ডের। তো আমার কাছে দুবাই থেকে ছিল সবশেষ খবর। বিশ্বকাপে ভরাডুবি শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ। দুবাই থেকে সেই খবরে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সব মৌসুমের সবজিতে ঠাসা রাজধানীর কাঁচা বাজার, তবুও বেশিরভাগ সবজির দাম চড়া। শীতের সবজি বাজারে আসলেও দাম কমছে না বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে মাছ ও মাংসের বাজারে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে দেশব্যাপী পণ্য পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। শুক্রবার ভোররাতের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসায় প্রথম দিনে সরবরাহে সংকট না হলেও দাম ঊর্ধ্বমুখী সব সবজির। মহাখালী কাঁচা বাজারে সবজি কিনতে এসেছেন শহীদুল ইসলাম। চাকরি করেন বেসরকারি এক প্রতিষ্ঠানে। যখন তখন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে জানান তিনি। অন্য ক্রেতারাও বলছেন বাজার মনিটরিং এর কথা। আমার একটা আইডিয়া থাকে যে এত টাকা আমার সংসার চলে যাবে, তার চেয়ে এখন বেশি লাগতেছে, তাতে চলানো খুবই টাফ হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন সংকট নেই, সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবুও জানেন না দাম বাড়ার কারণ। শীতের সবজির দাম কিছুটা কমলেও গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ছে বলে জানান তারা। গরমের যেসব সবজি যেমন শসা, গেল সপ্তাহে বেশি 50 টাকা 40 টাকা, এই সপ্তাহে বেশি 70 টাকা 80 টাকা। মালের আমদানি আছে কিন্তু দাম কমতেছে না। এদিকে কেজিতে 30 থেকে 50 টাকা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে মাছ বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে সব প্রজাতির মাছ। আগের যে কেজিতে 20-30 টাকা কমছে, আবার বড় মাছ কেজিতে 50-100 টাকা কম। প্রত্যেকটা মাছ, চিংড়ি হোক, যে কোনো বাচ্চা হোক, সব মাছ 20-30 টাকা কেজিতে কম। মাছের দামটা তুলনামূলক প্রতিদিনের মতোই, কিন্তু কাঁচা সবজির দাম একটু তুলনামূলক বেশি আর কি। মাসখানেক ধরে ঊর্ধ্বমুখী থাকলেও এখন কমতির দিকে মুরগির দাম। ব্রয়লার কেজি প্রতি 160 টাকা থেকে 170 ও সোনালী বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বাড়ায় ক্রেতার নাগালে আসছে দাম। ছুটির দিন হওয়ায় বেচা কেনাও জমজমাট। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকা পর্যন্ত। আরো জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। এমন বড় আকারের রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসেন ক্রেতা। ইলিশের সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম। প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকায়। আগের দিনের বাজার তুলনায় ইলিশ মাছের দাম একটু কম। কোটি কোটি টাকার মাছ বিক্রি হইতে আছে। পদ্মার ইলিশটা যখন জালে অনেক ধরা পড়ে তখন আমাদের মনটা অনেক খুশি থাকে। সম্প্রতি ইলিশের এই হাট সরিয়ে নেওয়ার নোটিশে হতাশায় আড়তদাররা। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অগ্র আবেদন করি, আমাদের জানি এই ঘাটটা আমরা যেখানে হোক আমাদের এক জায়গায় একটা জায়গা দেখ। সারা বাংলাদেশের মধ্যে একটা ঘাট আছে মাওয়া, সব দেশ বিদেশের থেকে সব দেশের মানুষ আছে এখানে। আমরা জায়গা ছেড়ে দেবো, আমাকে একটা জায়গা দিয়া জায়গাটা নেওয়া যায়। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের এই জমি প্রকল্পের স্বার্থেই নিতে হচ্ছে। আমরা যে পর্যন্ত নিছি এখানে তো আমরা নদী শাসনের কাজ করবো, ব্লক বসাবো, কাজে এখানে তো আমাদের জায়গা দেওয়ার সুযোগ। এটা প্রশাসন স্থানীয় লোকজন বসে ঠিক করবে যে কোথায়, বা ওনারা নিজেরা ঠিক করবে কোথায় হইতে পারে।
ওদেরকে আমি বলছি যে আপনি জায়গা দেখেন, যদি দরকার হয় আমাদের যদি সরকারি জায়গা হয় সেক্ষেত্রেও আমরা আলাপ করে দেখবো যে সেটা আপনাদেরকে দেওয়ার মতো অবস্থা আছে কিনা। ভোরের 2 ঘন্টার এই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বেসরকারি বন্ডের মাধ্যমে উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। লন্ডনের বিনিয়োগকারীদের 10,000 কোটি টাকার বন্ডের প্রস্তাব দিয়েছে উত্তর সিটির মেয়র। বিনিয়োগ প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বিশ্লেষকরা বলছেন, বন্ডের মাধ্যমে বিনিয়োগ করলে সরকারের ওপর বিনিয়োগের চাপ কমবে। লন্ডন থেকে সানমির রূপলের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নে এবার নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গ্রিন বন্ডের মাধ্যমে 10,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। প্রাথমিকভাবে কারাওয়ান বাজার, গুলশান, কল্যাণপুর ও পূর্বাচলের নতুন নগরীতে বিনিয়োগ আকর্ষণ করতে চান মেয়র। মিউনিসিপ্যালিটি বন্ড এভার ফার্স্ট টাইম ইন বাংলাদেশে আমরা এটা চালু করতে যাচ্ছি। আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে যে মার্কেটগুলো করতে যাব, যে সিভিক সেন্টার করব, হাইড্রো ইকো পার্ক করব, সব কিছু কিন্তু আমরা ডিপেন্ডেন্ট করতে চাচ্ছি গ্রিন বন্ডের উপর। লন্ডনের ইনভেস্টমেন্ট সামিটে মেয়রের প্রস্তাবে সাড়া দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইকোনমিক্স গ্র্যাজুয়েটস, বিজনেস গ্র্যাজুয়েটস, সায়েন্টিস্ট, রিসার্চার্স, ওদেরকে নিয়ে আমরা একটা ট্যালেন্ট পুল ক্রিয়েট করতে হবে। You cannot beat the talent of Bangladesh. We are one country. Nobody could rule for too long. বিশ্লেষকরা বলছেন, বন্ডের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ করতে পারলে নতুন মাত্রা যোগ হবে। এই প্রকল্পগুলো যদি জনগণের বিশ্বাস অর্জন করতে পারে, এখান থেকে শুধু বাণিজ্যিক লাভ হবে তা না, সোশ্যাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট, সিকিউরিটি থাকবে এবং 8 থেকে 10 বছরে তারা 4 থেকে 6% হারে ইনভেস্টমেন্ট রিটার্নও পাবে। বিনিয়োগ যেভাবেই করা হোক না কেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই বাস্তবায়ন করার পরামর্শ বিশ্লেষকদের। সরকারের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি বন্ডের মাধ্যমে এবার নগর উন্নয়ন করতে চায় সরকার। এক্ষেত্রে বন্ড ইস্যুর মাধ্যমে যে উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে, তাতে লন্ডনের প্রবাসীরাও আগ্রহ প্রকাশ করেছে। সানবির রূপল, সময় সংবাদ, লন্ডন। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পণ্য ও গণপরিবহন বন্ধ, চরম দুর্ভোগ, বারবার জনভোগান্তির কর্মসূচির সমালোচনা, ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। 26টা পরীক্ষা, আমার স্বয়ং 5টা পরীক্ষা, আমি কোনটা পরীক্ষা দিব? একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। একই দিনে সরকারি চাকরির 26 পরীক্ষা, ফি দিয়েও অংশ নিতে পারেননি প্রার্থীরা। প্রতিবাদের পরও বদলানো হয়নি পদ্ধতি। এবং ইতিহাস থেকে জাতির পিতার নাম কখনোই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুর গোপন দলিলের বই ইংরেজি ভাষায় প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।